আমাদের ক্লাবের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছেন। আর স্যারের হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি অনুষ্ঠান পরিচালনার জন্য। হ্যালো, আবার পঙ্কজ, আবার অক্ষয়, আবার সেই সত্যবাবু, সেই পরি ম্যাডাম, মনোজনবাবু, সুপ্রিয়াবু, এবং আজকে আমি একটু আনন্দ পেয়েছি আমার সেই ভাইটিকে পেয়ে সত্যবাবুর সামনে বসে আছেন আশিস বাবু। হয়তো বললে কষ্ট পাবো, স্যারেরাও কষ্ট পাবেন। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। আজকে উনি চলে গেছেন, তবু এখানে এসেছেন। যাই হোক, এই সুমহান প্রতিষ্ঠান, আজকে সকালে স্বপনদার সঙ্গে কথা বলছিলাম কিভাবে এই ক্লাব তিল তিল করে তিলোত্তমায় পরিণত হয়েছে। তারা একটু ব্যস্ত পারি। যাই হোক, কোভিড-19-এর প্রায় 9 মাস সময় কাটিয়ে আবার মুক্ত জীবন আমরা পাচ্ছি। তাই যাদের অক্লান্ত পরিশ্রমে এই ক্লাব আমাদের বিদ্যালয়ের সঙ্গে প্রায় এক সময় জন্ম নিয়ে তিল তিল থেকে তিলোত্তমায় পরিণত হয়েছে, যারা স্বর্গত হয়েছেন সবাইকে প্রণাম জানাই। কবিগুরু রবীন্দ্রনাথের কবিতা দিয়ে, এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সযত্নে সায়ানের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী, জ্বালায় রাখিয়া গেল আরতির সন্ধ্যাদীপ মুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছ এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর করে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার হেরেছ প্রাঙ্গণে। যখন গিয়েছ চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছ মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম, তোমাদের সবারই প্রণাম। আমাদের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা 4টে নৃত্য, একটি গান, একটি হাস্যকৌতুক এবং একটি শ্রুতি নাটক দিয়ে আমরা শেষ করব, যেহেতু সময় অনেকটা কম। প্রথমে আমরা নৃত্য দিয়ে শুরু করছি। নৃত্য উপস্থাপনায় মধুমিতা জানা। আমি মধুমিতাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। রবীন্দ্রসঙ্গীতের নৃত্য দিয়ে আমাদের বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠের অনুষ্ঠান শুভারম্ভ করছি। দ্বিতীয় গান করছে, দ্বিতীয় 1972 মনে রাখ, কত 3 নম্বর গান। सजनी सजनी राधिका देखा बहु जागी।
श्याम आवे सारी रे गा गा मा मा पा मिल गान गाहिया सानी सा सजन सजन गान गाहिया देख अब चाहिया गान श्याम आवे छठी का कुसुम आरती नहनिया आइया छठी का कुसुम आरती नहनिया आइया सुंदरी सुंदरी देखे सीती करहना गिना सजनी सजनी राधिका देखा बहु जाएगा सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर कुंज गगन छाओ रे संजनिया उजाड़ बने कनकरी बना दिया संजनिया उजाड़ बने कनकरी बना दिया सुरभि तरह कुंज भवन कनकसल ढालिया सजनी सजनी राधिका देख अब उचारिया विपुल गमन श्याम आवे विदुर गान गाहिया सजनी 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 राधिका देख अब उचारिया सजनी सजनी राधिका देख अब उचारिया হ্যালো মধুমিতা আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী শুধুমাত্র বিদ্যালয়ের আহ্বানে সাড়া দিয়ে আজকে নৃত্য উপস্থাপনা করতে এসেছে। এবারে আমরা আরেকটি নৃত্য উপস্থাপিত করব উপস্থাপনায় অন্বেষা জানা চলেছে। মধুমিতা কত নম্বর গান বলে দিতে হবে আমার? কত নম্বর গান ওটা? ওটা আমার ওখানে আছে তো এর গানটা শেষ শেষ গানটা দেখো। এ আকাশ এ দিগন্ত এই মাঠ স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি জানিয়ে আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা এখানে আমার রক্তে ভেসে আছে আমার পূর্বপুরুষেরা যদিও দলিত দেশ তবু মুক্তি কথা কয় কানে যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে যে চাষি কেটেছে ধান এ মাটিতে নিয়েছে কবর এখনো আমার রক্তে ভেসে আছে তাদের খবর সমাচ্ছন্ন রেছের রক্তে তাদের ধুলি মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি। এখন দ্বিতীয় নৃত্য উপস্থাপনায় অন্বেষা জানা। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারী ঠাকুর কানাই একলা রাধে যমুনা
চাই বিয়ে নাকি করো কানাই বিয়ে নাকি করো পরের রমণী দেখে চালাই চলে পড়ো বিয়ে তো করিব রাধে বিয়ে তো করিব তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো আমার মতো সুন্দর রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও কোথায় পাবো হার কলসি কোথায় পাবো তরি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি তুমি হও যমুনা রাধে আমি ডুইবা মরি ভেবেছিলাম হাততালি আর একটু পাবো, ঠিক আছে মেনে নিলাম। এবার সঙ্গীত উপস্থাপনা, সঙ্গীত। এরপর দুজন শিল্পী আছে, রনি এবং রানী। গল্পগুলো পরে বলবো। রনি চলে এসো। হ্যাঁ, ছেলে ভুলানোর অভিজ্ঞতা বা ক্ষমতা আমার একটু বেশি আছে। এই লকডাউন পিরিয়ডে আমার ছায়া সঙ্গী ছিল রনি, আমাকে চোখ দেখাচ্ছে। তো শুধুমাত্র মোবাইলটা দিলে ও সারাক্ষণ আমার সঙ্গে থাকতো। শুধু স্যার মোবাইলটা দিতে হবে। আমার নিঃসঙ্গতাও কাটিয়েছে, সবসময় থাকতো আমার কাছে, ঘুমাতো, কখনো জ্ঞানে অথবা অজ্ঞানে পাও তুলে দিত, তাতে আমি কিছু মনে করিনি। সুতরাং যখন ওর যেটুকু জানতে পারলো যে শুধু মোবাইলের টানেই থাকে, তখন থেকেই আর আসতে দেয়নি। তো সেই আমার আহ্বানে ও আজ সঙ্গীত উপস্থাপনা করতে এসেছে, হয়তো জীবনে প্রথম। এর আগেও করেছো গো? না, ঠিক আছে। সামনে কিন্তু জেঠু বসে আছে ওখানে দেখবো বলে। আচ্ছা, দেখা যাচ্ছে তো নাকি? দেখতে পাচ্ছ? ওকে। এরপরে রানী প্রস্তুত থাকবে। রানী এবং রানী দু বন্ধু, কে আগে আসবে সে নিয়ে একটু কম্পিটিশন ছিল। তবে প্রত্যাশা মতোই রানীর সঙ্গে রনি পেরে ওঠেনি, তাই চলে এসেছে। শুরু করে বাবা। ছোট্ট খোকা বলছে শোনো, কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। ছোট্ট খোকা বলছে শোনো, কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। ছোট্ট শিশু জন্মেছিল বিশ্বের বীর, শিশু ছিলেন তোমার মতো বীর নেতাজি। বিদ্যাসাগর এই দেশেতে জন্মেছিলেন ভাই, লেখাপড়া শিখে তোমার মানুষ হওয়া চাই। ছোট্ট খোকা বলছে শোনো, কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। সারাটা দিন হুড়োহুড়ি খেলা যে তার ধুম, সন্ধে হলে নেমে আসে চোখে তোমার ঘুম। এবার পরীক্ষাতে তোমার প্রথম হওয়া চাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। ছোট্ট খোকা বলছে শোনো, কাছে এসো ভাই, লেখাপড়া শিখে তোমায় মানুষ হওয়া চাই। ঠিক আছে, হাততালি দেবে বাবা। ঠিক আছে রনি, ঠিক আছে বাবা, খুব ভালো ছেলে। পড়াশোনায় যতজন এসছে এখানে সবাই আমাদের খুব উজ্জ্বল ভবিষ্যৎ। তো আমরা ধন্য যে আমাদের ডাকে তার সাড়া দিয়েছে। কারণ আমি দেখেছি অনেক মেয়েরা বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করে, কিন্তু স্কুলের ব্যানার নিয়ে যাওয়ার মতো ইচ্ছা খুব কম মানুষের থাকে। কিন্তু এই মিলন সংঘের ডাকে এরা সকলেই এসেছে, আমরা তার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এবারে আপনাদের সামনে যাকে উপস্থাপিত করব, আপনাদের অবশ্যই হাসাবে। রানী চলে এসে, রানী কি পারফর্ম করবে ও নিজেই বলে দেবে। এই তো শুরু হয়ে গেছে, আমাদের অর্ধেকটাই আমরা সার্থক হয়েছি। শুরু করে ধরো।
নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। বিয়ে বাড়ির মজা। বাজছে সানাই, বাজছে নানান বাদ্য, আর একদিকে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য। হইচই আর চেঁচামেচিতে আসছে রুচির গন্ধ, আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ। বাসর ঘরে সাজছে কোণে, সকলে উৎফুল্ল, লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল। আসুন আসুন বসুন সবাই, আজকে হলাম ধন্য, যত সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য। মাংস পোলাও, চপ কাটলেট, লুচি এবং মিষ্টি, খাওয়ার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি। বর আসেনি তাই সকলে ব্যস্ত এবং উৎসুক, আনন্দে আজ বুক সকলে নাচছে কেবল দুক দুক। উলুধ্বনি দিতে সবাই স্বাগতে সব প্রস্তুত, সময় চলে যাচ্ছে বলে মনটা করছে ফুট ফুট। ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ, হঠাৎ পথের মোড়ে পাওয়া গেল গাড়ির শব্দ। উলুধ্বনি উঠলো মেতে, শাক বাজলো জোরে, বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে। কোথায় বরের সাজসজ্জা, কোথায় বা ফুলের মালা, সবাই হঠাৎ চেঁচিয়ে ওঠে পালা পালা পালা। বর নয় গো, লাল পাগড়ির পুলিশ আসছে নেমে, বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠলো ঘেমে। বললে পুলিশ এই কি কর্তা, বললে পুলিশ এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন কোথায়? এ তো দেখছি 50 জনের বদলে 1000 জন, এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে। থানায় চলো আজ কি এখন এইখানে গোলমালে। কর্তা হলেন কাঁদো কাঁদো, চোখে তো জল আসে, গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা সব হাসে। নমস্কার। তো হাততালি প্রশংসার জন্য যদি হয় ঠিক আছে, যদি বলেন যে চলে যাওয়ার জন্য রানী কিন্তু যাবে না, এখনো অনেক বাকি আছে রানীর পারফরমেন্স। রেডি? একদম। নমস্কার, আমি আর একটি কবিতা বলে শোনাচ্ছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। একটি অনুষ্ঠান প্রতিযোগিতা হয়েছিল, সেখানে অনেক ছেলেমেয়েরাই নাম দিয়েছিল। সেখানে প্রথম ছেলেটি ছিল ভালো। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, অ্যাপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড, সো হাউ লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। তারপরে ছেলেটি ছিল, সে খুব হাসতো, সে এইভাবে বলছে টুইঙ্কেল। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, অ্যাপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড, সো হাউ লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। নমস্কার। তারপরে ছেলেটি ছিল, সে খুব কান্নাকাটি করতো। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, অ্যাপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড, সো হাউ লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। নমস্কার। তারপরে ছেলেটি ছিল তোতলা। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড, সো হাউ লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। নমস্কার। তারপরে ছেলেটি ছিল চুলকানি রোগ, সে এইভাবে বলছে। নমস্কার, আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। টুইঙ্কেল টুইঙ্কেল
পেয়েছেন না, তো সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আমি এই জন্যেই, রবিবার দিন পর্যন্ত ও ঠিক করতে পারেনি ও কি করবে, কিন্তু মঞ্চে তাকে উঠতে হবেই, মঞ্চে তাকে উঠতে হবেই। কেউ একজন বলছিলাম যে কবিতাটা পলাশ করছিল, ওকে বললাম তুই এটা করতে পারবি, কিন্তু কপি তো নেই। ও ফেসবুকে আমার পোস্ট দেখে লিখে সে করেছে, কি উপস্থাপনা করেছে সেটা বড় কথা না, এই যে চেষ্টা কজন মানুষের মধ্যে আছে। আর সবচেয়ে আমি ধন্য যে এই সমস্ত ছেলেগুলোকে সঙ্গে পেয়েছি। হয়তো 12 বছর চাকরির কারণে বিভিন্ন সময় বিভিন্ন দূরত্ব হয়ে যেতে পারে। আমার অক্ষয় ভাই এখানে আছে, অক্ষয় আমার মেলবদনের একটাই কাঠি হচ্ছে অন্বেষা। তো এই সান্নিধ্যটা অনেক কিছু দূরত্ব ঘুরিয়ে দেয়, সেই জন্যে ধন্যবাদ আপনাদের ক্লাবকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে। এবার আমরা নৃত্য উপস্থাপনা দেখব, উপস্থাপিত করতে আসছে আমাদের সেই মধুমিতা। মধুমিতা গানটা বলে দেবে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে সেই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতে প্রচিৎকারে। গর্ভদেহ নিঃস্ব হয়, প্রভু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি যেন এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন চিঠি আসন্ন যুগে, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে সরাবো পৃথিবীর এ জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে নিজের দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। নতুন উপস্থাপনা, মধুমিতার উপস্থাপনার মধ্য দিয়ে আমাদের পরবর্তী নৃত্য। গাছের মধ্যে তুলসী, পাতার মধ্যে পান, সাদা শাহী
চালায় ভিখারি বানায়নি নিঠুর সাম জনমে জনমে কাদায়নি আর বানাই দিলি গ্রামীণ কুলি টাঙাই দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙায় ভিখারি বানায়নি নিঠুর সাম জনমে জনমে কাদায়নি মনে করি আসামে যাব আসামে গেলে তোমায় পাবো মনে করি আসামে যাব আসামেতে লাঠি নেব বাবু বলে কামে কাম সাহেব বলে ধরিয়া কাদের বলে লিখব পিঠের চাম এ বাপুরা দিয়ে দিয়া চলাই দিয়া সাম এ বাপুরা ডু 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 ডা 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 এ বাপুরা লাই লাই টাং টাং এ বাপুরা দিয়ে দিয়া চলাই দিয়া সাম হ্যালো, আমাদের অনুষ্ঠানের আর একটি নৃত্য বাকি আছে, কিন্তু ওকে একটু টেস্ট চেঞ্জ করতে হবে, তারপরেই আমাদের শ্রুতি নাটক। তো 5 মিনিট সময় যেহেতু আমি নিচ্ছি, আমি একটা আবৃত্তি করবো। দাদা একটু স্ট্যান্ড মাইক্রোফোনটা দেওয়া যায় অক্ষয়, একটু দেখুন। হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব, শেষ দুজনের নৃত্য আছে, মধুমিতা এবং অন্বেষা, তারপরে আমার শ্রুতি নাটক। তো আজকে অক্ষয় পঙ্কজের সঙ্গে একটি জায়গায় আমি খুব আনন্দ পাচ্ছি। আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারেই কালচারাল কারণ ছিল না। যারা ফেসবুক ফলো করো তোমরা অনেকেই জানো, আমার বাবা লোকের বাড়িতে গরু চড়ানোর কাজ করতেন, যেটা বলতে আমি আনন্দ পাই। সেখান থেকে ফিরে দাঁড়ানো, বাবা মৃত্যুর লাস্ট দিন পর্যন্ত আমাকে অনুষ্ঠান করতে গেলে যে কবিতাটা করতে বলতেন, সবসময় 8 বছর আগে নিঃশ্বাস নিয়েছিলেন। আমাদের শ্রদ্ধেয় স্যার জানেন, আমাদের সত্যবাবু জানেন। তো জিজ্ঞাসা করতো এই কবিতাটা করেছিস তো, সেটা দিয়েই হয়তো আমি আপনাদের কাছে আজকের আবৃত্তি শেষ করছি। হ্যাঁ দাদা, ঠিক আছে। আমার কন্যা প্রেম সকলেই জানেন, আমার স্বপ্নের কন্যা, সেই কবিতা দিয়েই আমার আবৃত্তির চর্চা শুরু এবং শেষ। আশিস ভাই এখানে আছেন। ছুটি, একটি জুতোর দোকানের কর্মচারীর মেয়ে বিনা চিকিৎসায় মরে গেল। আমি যখন আজ থেকে 10 বছর আগে আবৃত্তি করতাম, তখনকার কর্মকর্তারা বলতেন দারুণ, খুব প্রাসঙ্গিক। এখনকার কর্মকর্তারা বলেন খুব প্রাসঙ্গিক। কিন্তু কত প্রাণ চলে যাচ্ছে প্রাসঙ্গিকতা না পেয়ে। হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়, সেই ভিড় ঠেলে নিকুঞ্জ কোন মতে পৌঁছলেন বড় ডাক্তার বাবুর কাছে। ফাঁসির আসামির মতো বিধ্বস্ত বিপন্ন নিকুঞ্জ মরিয়া হয়ে ডাক্তারবাবুর হাত দুটো চেপে ধরলেন। কিছু একটা করুন স্যার, আজ 4 দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা হাসপাতাল ওই নোংরা বারান্দায় একা পড়ে রয়েছে, চিকিৎসা হচ্ছে না। ডাক্তারবাবু বিরক্ত হলেন। তার চারপাশে ভিড় করা হবু ডাক্তারের দল হই হই করে উঠলেন, পথ ছাড়ুন, স্যারকে যেতে দিন, বেড শীট এসব তো আমাদের দেখার কথা নয়, আপনি আসল জায়গায় যান। রোগী উচ্চপড়া হাসপাতালের ভয়ঙ্কর নোংরা বারান্দায় নিকুঞ্জ একমাত্র মেয়ে মামনি শুয়ে আছে, মুখ ফ্যাকাশে, হাতে ফোটানো সেলাইনের সুচ, চোখ ঢুকে গেছে কোটরে। ডায়ালিসিস করতে হবে ডাক্তারের বিধান। ভিজিটিং আওয়ার্সের বিষণ্ণ বিকেলে 7 দরজায় কৃপা ভিক্ষা সেরে ক্লান্ত নিকুঞ্জ একটা সস্তার কেক আর দুটো ছোট সন্দেশ কাগজের ঠোঙায় নিয়ে মামনির মাথার কাছে বসে। সন্দেশ খাবি মামনি? এনেছি, এই দেখ। যেন কোন গভীর অতল থেকে ক্ষীণ স্বরে মেয়ে বলে, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি কবে বাড়ি যাব বাবা। বলতে বলতে মামনি ঝিমিয়ে পড়ে। নিকুঞ্জ মামনির মাথায় হাত বোলায়, সন্দেশটা খেয়ে নে মা। আমি সন্দেশ খাবো না বাবা,
আমি আঙুর খাবো। ওই দেখো ভিতর ওই ছেলেটা না রোজ আপেল খায়, আঙুর খায়, আমি আঙুর খাবো বাবা। নিকুঞ্জ হাসপাতালের ভিতরের ঘরে শুয়ে থাকা ফুটফুটে ছোট্ট মেয়েটিকে দেখে, তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা মা, আমি কাল নিয়ে আসবো আঙুর। দুপুর দুটোই ছুটি নিয়ে কলকাতার ডাক সাইটের জ্যাম গড়িয়ে বহু মানুষের ভিড়ে নিয়ে নিকুঞ্জ রাইটার্সের দোতলায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে। কেরানি বাবুটির টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতো। কেরানি বাবুটি বলেন, আজ আর হবে না দাদা। কেন জানেন না, নাগাল্যান্ডের পশুপালন মন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের হাফ ছুটি ঘোষণা করা হয়েছে। তাহলে তাহলে কাল কাল হবে না, কাগজ পড়ে না নাকি? ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল আমাদের সারাদিন ছুটি। ও তাহলে তাহলে পরশু পরশু তো শনিবার, তারপর দিন রোববার, আপনি একেবারে সোমবার আসুন। সোমবার মানে আরো 4 দিন। নিকুঞ্জকে যেন কেউ ঠেলে ফেলে দেয় অথই সাগরে। অথই সাগরে তলিয়ে যেতে থাকে নিকুঞ্জ। তলিয়ে যেতে যেতে নিকুঞ্জর কানে বেজে আছে মামনের সেই ক্ষীণ কণ্ঠস্বর, বাবা আমার ছুটি কবে হবে বাবা, আমি কবে বাড়ি যাব বাবা? নিকুঞ্জর অভুক্ত শীর্ণ শরীরে হঠাৎ জেগে ওঠে ভয়ঙ্কর তেজ। নিকুঞ্জ ছুটতে থাকে, ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে ঢুকে পড়ে ডালহসি পাড়ার এক প্রাচীন বন্দুকের দোকানে। আগুন চলছে তখন নিকুঞ্জর মাথায়। ঢুকেই চিৎকার করে বলতে থাকে, আমাকে একটা বন্দুক দিন, আমাকে একটা বন্দুক দিন, যা থেকে হাজার হাজার গুলি বেরোবে। আমি সমস্ত প্রাক্তন নেতা মন্ত্রী কর্তাদের গুলি করে মেরে ফেলবো সবাইকে একদিনে। তারপর সারা দেশে একদিন রাষ্ট্রীয় শোক, একদিনই ছুটি। দোকানের দারোয়ান নিকুঞ্জকে ঘাড় ধরে বের করে যায়। বুকের ভেতর তীব্র উত্তেজনায় হাতুড়ির ঘা। তবু নিকুঞ্জ ছুটতে থাকে, পকেটে 2 টাকার আঙুর। ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতাল। ততক্ষণে ভিজিটিং আওয়ার্স হয়ে ছোট হয়ে এসেছে, অন্ধকার ঘনিয়ে এসেছে। নিকুঞ্জ হাসপাতালের সিঁড়িতে উঠতে উঠতে পিড় করে বলতে থাকে, মামনি সোনা মা, আর মাত্র 4 দিন পর রাষ্ট্রীয় শোক শেষ হলেই তোর চিকিৎসা হবে মা, তুই ভালো হয়ে উঠবি মা। হঠাৎ লোডশেডিং এর মতো নিকুঞ্জর চোখের সামনে থেকে সমস্ত কিছু অন্ধকার হয়ে যায়। মামনির বিছানাটা খালি। মামনি কোথায়, কোথায় মামনি? নিকুঞ্জর চিৎকারে একজন নার্স এগিয়ে আসেন। তার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে প্রথমে বলতে থাকেন, কেমন বাবা আপনি? এই কদিনে একটা ফ্রি ডায়ালিসিস অর্ডার করতে পারলেন না? আপনার মেয়ের ছুটি হয়ে গেছে। পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ পকেট থেকে সেই ফেটলে দেওয়া আঙুলের ঠোঙাটা বের করে নিকুঞ্জর শূন্য বিছানার দিকে তাকিয়ে বারবার বলতে লাগলো, মামনি সোনা মা, তুই আঙুর খেতে ছেড়েছিলি মা, আমি তোর জন্য আঙুর নিয়ে এসেছি মামনি। অনেক রাত একটা ভাড়া করা মেট্রোদের উপর ছোট্ট খাটিয়ায় চিরতরে ঘুমিয়ে পড়া মামনিকে নিয়ে দূর মফস্বলের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নিকুঞ্জ। ছুটন্ত মেটাডোরে চিরতরে ঘুমিয়ে পড়া মামনির মুখের সামনে নিকুঞ্জ আকাশ ভরা চাঁদ আলো আলো ধরল মামনির বাড়ি ফেরার পথে। ছুটন্ত মেটাডোরের মাথায় বসে নিকুঞ্জ শুনতে পেল আকাশ ভরা চাঁদ, তারা, নক্ষত্র সবাই যেন বলছে, নিকুঞ্জ তোমার মামনির জন্য আমরা সারা রাত জেগে আছি, তোমার মেয়ের জন্য আমরা সারা রাত জেগে থাকবো। তখন সবে ভোরে আলো ঢুকছে। নিকুঞ্জর মেটাডোর চিরতরে ঘুমিয়ে পড়া মামনিকে নিয়ে দূর মফস্বলের ভাঙা বাড়ির কাছে পৌঁছে গেল। নিকুঞ্জর বউ পাগলের মতো দৌড়ে এলো, এনেছো আমার মেয়েকে, এনেছো? মামনি কোথায়? মামনি কথা বলছে না কেন? পাথর হয়ে যাওয়া নিকুঞ্জ কান্না হয়তো মন ভাবে ভেঙে পড়ে বারবার বলতে লাগলো, তোমার মামনির ছুটি হয়ে গেছে, তোমার মামনির ছুটি হয়ে গেছে।
মামনি ছুটি হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। এ চিরন্তন সত্য, জানি না কতটা উপস্থাপনা করতে পারলাম। এই দৃশ্যগুলো আশা করি আমাদের প্রত্যন্ত গ্রামের যারা অসহায় অবস্থায় থাকি, কোনো চিকিৎসার জন্য কখনো মন্ত্রী আমলা সবাইকে ধরতে হয়, বারবার আমাদেরকে ফিরে আসতে হয়, তখন যেন এই মামনি সবার অগোচরে কখন আমাদের ভিতরে স্থান নিয়ে নেয়। আমাদের আজকের দিনের শেষ নৃত্য উপস্থাপনা অন্বেষা এবং মধুমিতার কণ্ঠে, তারপরে আমাদের ছুটি নাটক। নমস্কার। হ্যাঁ 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 ঠিক আছে, কি করবো বলুন? আপনারা তো আপনাদের বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শাড়ি পরানো শেখাননি, আরো 2 মিনিট সময় লাগে। এর জন্য কি আমি দোষ করছি বলুন? তো 11-12 যারা পড়ে তারা আজ থেকে আবেদন করেছিল, স্যার আমাদেরও চুড়িদার করা হোক। যাই হোক, 5 মিনিট সময়। একটু আগে ওদের তর্ক হয়েছিল, অক্ষয় পঙ্কজ কে ভালো অ্যাঙ্কার। আমি ওখান থেকে গোপনে গোপনে ভোট দিয়েছিলাম, অক্ষয়কে ভোট দিয়েছিলাম। কারণ পঙ্কজ যেটুকু বুঝেছি, পঙ্কজ কিন্তু অ্যাঙ্কারিং করার সুযোগ কোথাও পায়নি, সেই টানাই চলে আসে। বলো কেন পঙ্কজ, বলো কেন 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 কেন? আমি ওই মিড ডে মিলের প্রচারে যাচ্ছিলাম, ও আমাকে অনেকটা ইনসিস্ট করছে, স্যার আপনি কেন যাচ্ছেন, ওকে খারাপ কথা বলবো, আমাকে দিন না। সেই যে ওর একটা খিদা আছে, বুঝতে পেরেছিলাম অ্যাঙ্কারিং করার জন্য পাত্তা কোথাও পাচ্ছে না, তাই আজকেও চলে এসেছে এই অক্ষয়ের কাছ থেকে মাইক্রোফোন ছাড়িয়ে নিতে। জানি ও আসবে, এখনই ও আসবে। একদম ধ্রুব সত্যি কথা, দারুণ। প্রচন্ড খিদে আমার, এক গাড়ি করার প্রচন্ড খিদে। সে বুঝতে পেরেছি। কেন তুমি অক্ষয়ের সঙ্গে গন্ডগোল করছিলে? ও তো বড়, তাই একটু বেশি সময় নেয়। এত আমি তো উদার, ছোট তো। এত উদার মনের মানুষ এরা, এদের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি। তো আপনি হয়তো একটু কষ্ট পেয়েছেন, একটু কথা বলেনি, 2 মিনিট সময় তো নিতে হবে। আমরা যারা বাইরে থাকি অনেকেই আমরা ভাবি যে বাইরে মনে হয় প্রচুর ভালোবাসা, প্রচুর টাকা। জানি না পঙ্কজ তো টাকাটা বেশি পাচ্ছে, আচ্ছা কতটা ভালোবাসা পাচ্ছে জানি না, তবু এরকম পঙ্কজের মতো কিছু কিছু মানুষ যারা এখানকে প্রচুর মিস করে। যেরকম একটা ছোট কবিতা দিই, তারপরে ওকে আমি হাস্যকৌতুক বলার জন্য দেবো। আমার মেয়ে এখন শাড়ি পরেছে, ওই মাদারি খেল দেখানোর জন্য কলকাতা গিয়েছিল, বহু মানুষ যায়, ভাবে টাকা ওখানে ওড়ে, প্রচুর মানুষ টাকা দিয়ে দেবে, কিন্তু ব্যর্থ মনে হতে ফিরতে হয়। তারা বুঝতে পারে অন্তঃশাসন কঙ্কাল। সেরকম একটু খেলা দেখানোর মানুষ, যে ওখানে গিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলছিল, আমাদের সুন্দরবনের ভাষায়, পূর্ণানী পত্রী বলে দিচ্ছি। বাবু মশাইরা, গাঁ গ্রাম থেকে ধুলা মাটি ঘষটিয়া ঘষটিয়া আপনাদের এই শহরে এইছি গো। কি চাকচিকান শহর বানাইছেন গো বাবুরা। রোদ পড়লে যত্না লাগলে মনে হয় কালকে উঠিয়ার গা থেকে ঘষা পড়া রূপার একখান মস্ত বড় কলস। মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হয়ে যাচ্ছে খিদে, চাল ডাল তরি তরকারি শাক পাত্তা কিচ্ছু নাই, লেকিন জল ফুটছে টকবগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের লাশ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বললেন লেচে লেচে হতো, ওকে পয়সা দিবেননি। ও বাবু মশাই, লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা মেডেল দেন। আমি তো লিচের করাতে লিচেকে দুঃখান কইরিয়া আবার জুড়ে দেখালুম, বাঁজা গাছে ফুল ফুটায় বানিয়ে দিলুম ফুলের ঘুঙুর। আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়িয়া ভেজে ফেলালুম গরম অমলেট। ওকে মেডেল দিবেননি। ও বাবু মশাই, সেই ন্যাংটু বেলা থেকে বড় শখ মই ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙায়, আর বউ বাচ্চাদের মুখে ফাটা তাপাস তোলার হাসি ফুটায় বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে বেরোবে চন্দন গন্ধের বন।
ও বাবু মশাই মুখে পয়সা দিবেননি, ও বাবু মশাইরা মুখে মেডেল দিবেননি, মুখে পয়সা দিবেননি। পয়সা দেবেন কি দেবেন এবার পঙ্কজের সঙ্গে কথা বলুন। ধন্যবাদ। পঙ্কজ, আমাদের শেষ নৃত্য তুমি ডেকে দাও। অন্বেষা মধুমিতা, তোমাকে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ। স্যারকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের স্যারের যে অনুষ্ঠান ছিল শেষ নৃত্য অন্বেষা আর মধুমিতা। লাইটটা অফ করো, গানটা রেডি করি। অন্বেষা মধুমিতা মঞ্চে চলে এসো। সামনে এগিয়ে আসো, সামনে এগিয়ে আসো। মনে পড়িল দিদি, ও দিদি লীলা লীলা সালতালে বেলা ডুবিল। সালতালে বেলা ডুবিল দিদি লীলা, সালতালে বেলা ডুবিল, সালতালে বেলা ডুবিল দিদি লীলা, সালতালে বেলা ডুবিল। এলো দুয়ার নদীতে বান পড়িল দিদি, দিদি লীলা লীলা সালতালে বেলা ডুবিল, সালতালে বেলা ডুবিল দিদি লীলা, সালতালে বেলা ডুবিল, সালতালে বেলা ডুবিল দিদি লীলা, সালতালে বেলা ডুবিল। পূব দিকে বেগুন আলো, পশ্চিম দিকে চারা আলো, পূব দিকে বেগুন আলো, পশ্চিম দিকে চারা আলো। দেখাটু পান হলো, শাড়িও ভিজিয়ে গেল, দেখাটু পান হলো, শাড়িও ভিজিয়ে গেল। ও দিদি নীল নীল হলো, তালতালে বেলা ডুবিল, সালতালে বেলা ডুবিল দিদি লীল, সালতালে বেলা ডুবিল। সোনার সাথা রইল না, সোনার সাথা রইল না, সোনার সাথা রইল না রে। এই আগাম জলে গড়াগড়ি সাজলা, এই আগাম জলে গড়াগড়ি সাজলা, হাঁটু সব পাড়াবা কাপড় ভিজ গেল রে। সালতালে বেলা ডুবিল দিদি লীল, সালতালে বেলা ডুবিল, সালতালে বেলা ডুবিল দিদি লীল, সালতালে বেলা ডুবিল, সালতালে বেলা ডুবিল দিদি লীল, সালতালে বেলা ডুবিল। হ্যালো, অন্বেষা মধুমিতা রনি এবং রানী চারজনকে আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। এখন আমাদের লাস্ট পার্টি অনুষ্ঠান একটা আমাদের উপস্থাপনা শ্রুতি নাটক শেষ ফেয়ার। চলো এসো। আমাদের স্কুলের পক্ষ থেকে শেষ উপস্থাপনা দুটো।
শেষ খেয়া আপনারা অনেকেই শুনেছেন, আমরা গত বছর স্কুলে করেছিলাম। আমার একমাত্র মেয়ে ক্যান্সার আক্রান্ত। একটু পিছিয়ে পিছিয়ে প্রথম পর্বে সেই দৃশ্যটি তুলে ধরেছে, যেটা আপনারা প্রত্যেকেই বাড়িতে দেখেন, যারা বৃদ্ধ বাবা মা আছেন, কীরকম শাসন করে আপনাদের দেখভাল করার জন্যে। ওষুধটা ঠিক মতো খেয়েছো কিনা বা ভাতটা ঠিক মতো খেয়েছো কিনা সব কিছু দেখে। প্রথম পর্যায়ে সেই দৃশ্যটাই আমরা তুলে ধরেছি। তারপরে দৃশ্য, ও তখন দা যেই মুহূর্তে বাবা জানতে পারবে পিছাও যে মেয়েটির একমাত্র অবলম্বন মেয়ে তার ক্যান্সার, সেই হৃদয় বিদারক দৃশ্য উপস্থাপনা করা হয়তো একটু কঠিন হবে আমার পক্ষে। এত সময় কথা বললাম, চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর মাঝখানে যেহেতু একটা সঙ্গীতের ব্যাপার ছিল, আমরা একটু স্মরণ করিয়ে দেবো দুটো বিশ্রান্তরের জন্য। হ্যালো হ্যালো হ্যালো। মাঝখানে যে দৃষ্টান্তটা আছে আমি একটু বলে দেবো কি কারণে আমাদের মুড পরিবর্তন হলো। বনানী মুখোপাধ্যায়ের শেষ খেয়া, বেশি কথা আর বলছি না, শুরু করে দিচ্ছি। শুরু করে দাও। বাবা, ও বাবা, এখনো হলো না? আর কতক্ষণ রান্না করে থাকবো? কত বেলা হলো, খেয়াল আছে? ও বাবা। ওই আবার ডাক শুরু হয়ে গেল, বাবা বাবা বাবা। শ্যামের বাসি দিন রাত বাজছে, তো বাজছেই। আরে যাচ্ছি যাচ্ছি, একটুখানি বাকি আছে, তারপরই যাচ্ছি। না না, আর একটুও নয়। বলি, রাবণের চিতে যে জ্বলছে, নেভাতে তো হবে, নাকি জীবন ভরে জ্বলবে? বাপরে, গলা তো নয় যেন ঢাকের বাতি, থামে আর না। কি বললে? ঢাকের বাতি? থামলে তোমার খুব আনন্দ হয়, তাই না? চিন্তা নেই, চিন্তা নেই, বেশি দিন বাঁচবে না। কোন ভালো মানুষের কপাল পড়লো? মানে কার আবার কপাল পড়বে? যে তোকে বিয়ে করবে তার, আবার তার। ঢাকের বাতি তো সেই বাড়িতেই বাজবে। আমার বিয়ে? সেগুড়ে বাড়ি বাবা, কোথাও যাব না আমি। ভেবেছো আমায় অন্য জায়গায় পাঠিয়ে নিশ্চিত থাকবে? ওসব হবে না। আমি কোনোদিন এখান থেকে যাব না, এই জেনে রাখবে। তা যাবে কেন? গেলে যে আমার শান্তি হবে। বাড়িতে বসে বসে বাপকে জ্বালাবে আর একটার পর একটা সম্বন্ধ নাকচ করবে। কোথায় পাত্রপক্ষ নাকচ করবে তা না, পাত্রে নিজেই আমার সম্বন্ধ বাতিল করছে। ওরা কেন বাতিল করবে? কি নিয়েই বা করবে বলো? আমি কি দেখতে খারাপ? কি ফর্সা বলো তো? ফর্সা না ছাই, লোকে দেখলে বলে নেবা নাকি আপনার মেয়ে, অ্যানিমিয়ার রোগী, কেমন হলদে হলদে চেহারা। তুমি তাদের বলো না কেন যে আমার মেয়ের মোটেই নেওয়া হয়নি? ওটা হচ্ছে চাঁপা ফুলের রং, ওর মায়ের মতো। চাপা ফুল না ছাই, ধূত্র ফুল, ধূত্র ফুলের মতো রং। উফ, জ্বালিয়ে খেলে একেবারে। তোমার এত ঘন ঘন বিরক্তি আসে কেন বলো তো? আমি কি তোমায় দেখি না, খেতে দিই না? খেতে আবার দাও, তবে হাড়ে হাড়ে বুঝিয়ে দাও যে রান্নাটা তুমিই করেছো। আচ্ছা, আমার কোনো কাজই কি তোমার পছন্দ হয় না? আরে এটা তো আমারই প্রশ্ন, আমার কি কোনো কাজ তোমার পছন্দ হয় না? কেন হয়? হয় আবার কি হয়? আবার ইংরেজি বলা হচ্ছে। তুমি আবার কি কাজ করবে গো? দিনরাত খালি কচর মচর করে পাঞ্চি করছো, খোসবাই জর্দা মুখে ঢালছো, আর বুকে তাকিয়া লাগিয়ে মাথা মুন্ডু লিখছো। মাথা মুন্ডু? মাথা মুন্ডু মানে? মাথা মুন্ডু মানে তোমার ওই অভিধান। কেই বা ছাপাবে, আর কিনবেই বাকে, আর পড়বেই বাকে। তার মানে আমি একজন নামকরা বাংলার অধ্যাপক ছিলাম, আমার লেখা কেউ পড়বে না, কেউ কিনবে না আমার অভিধান। ওসব আসে ছাড়ো বাবা, দূর করে ফেলে দাও তোমার ওই লেখাগুলো, কেউ পড়বে না, বুঝলে? হ্যাঁ, সবাই তোকে কানে কানে বলে গেছে আমরা প্রফেসর ভট্টাচার্যের লেখা পড়বো না, তাই না? ঠিক আছে, পড়তে হবে না। এখন যা তো এক কিলি পান এনে দে, তারপর আমি চান করতে যাব। পান? তার মানে এক কৌটো শেষ সব? তুমি কি রাক্ষস নাকি? অত বড় কৌটোর এক কৌটো পান একা একা শেষ করে ফেললে? আরে একা একা খাবো কেন? ওই রমেশ এসেছিল তো, কয়েকটা পান আমি রমেশকেও খেতে দিয়েছি। রমেশ কাকাকে তুমি পান দিয়েছো? আচ্ছা বাবা, তোমাকে গিয়ে কি করি বলো তো? তুমি জানো না যে ওনার পান খাওয়া বারণ? তা সত্ত্বেও খেতে দিলে। তা আমি কি করব? খেতে চাইলে দেবো না? উফ, এ তো আচ্ছা যন্ত্রণা। যন্ত্রণা আর কি হয়েছে? এইবার কাকিমা আসবে ঝাঁটা হাতে,
তখন বুঝবে যন্ত্রণা কাকে বলে। ঝাঁটা এই ঝাঁটা কেন? আচ্ছা তুই সব সময় আবার পিছনে লেগে আছিস কেন বলতো? কেন হয়? আবার বলে হয়। উহ, মা যে আমায় কি শাস্তি দিয়ে গেল, আমি মরিও না চাই যে তোমার হাত থেকে উদ্ধার পাবো। কেন? আমি কি এমন করেছি যে আমার হাত থেকে তোর উদ্ধার পেতে এত ইচ্ছে করছে? কি করেছি? একবার একটু পান চাই, একবার একটু চা চাই, একবার অম্বলের ট্যাবলেট, এই তো মোটে তো এই কটা জিনিস, তার জন্য এত কথা? একবার চাও, দিনভর 50 বার পান, 10 বার চা, 3 বার হজমের ওষুধ, মাথা ধরার ওষুধ 2 বার, জ্বালিয়ে খাচ্ছ একেবারে। শেষ হয়ে গেলাম। আমার দিকে কি একবার তোমার চোখ পড়ে না? দেখতে পাও না আমার চেহারাটা কি হয়েছে? কিছু মনেও হয় না, তাই না? তা বাহার করে না খেয়ে থাকলে শরীর তো অমন হবেই। বেলা 12টা পর্যন্ত না খেয়ে ঠাকুর ঘরে থাকার দরকারটা কি? পুজো করবো না? ইহকাল তো তোমার খেজমত খাটতে খাটতেই গেল, পরকালের কাজ তো করতে হবে। পরকালেও যাতে তোমার পাল্লায় না পড়ি, তার জন্যই তো উপোস করে পুজো করছি। ও মৃণালিনী দেবী, একবার দেখো, ওপর থেকে তুমি একবার দেখো, তার হাতে তুমি আমাকে দিয়ে গেছো। এই মেয়ের কাছে থাকলে আমি আর কদিন বাঁচবো? যে কদিন কপালে দুর্গতি আছে সে কদিন বাঁচবে। যাও যাও, চান করে এসো, আর কোনো কথা শুনবো না। আমি ভাত বাড়তে চললাম। ওহ, কি বদমেজাজি মেয়ে রে বাবা, একটা ভালো কথা নেই মুখে, দিন রাত বাবার পেছনে লেগে আছে। বাবা এটা খাবে না, বাবা এটা করবে না, এটা করবে না, 24 ঘন্টা শাসন। ওহ, আর তো পারা যায় না। যাই চান করে খেয়ে নি, তা না হলে এবার কুরুক্ষেত্র হবে। রাম রাবণের তো হয়েই গেছে, এবার কুরবান্নবের পালা। এবারে আমরা বিশ্রাম করে যাচ্ছি, একটু মুডের পরিবর্তন, খাওয়া হয়ে গেছে। এবার আমি পান চাইবো, সেই সময় ওর ক্যান্সার রিপোর্টটা ধরা পড়বে। আমরা শুরু করছি। বাপরে, এতক্ষণে সারা হলো। বাবার যেন আর হয়ই না। লিখছে তো লিখছেই, আড্ডা মারছে তো মারছেই। আর পারি না বাবাকে নিয়ে। এ কি, খামটা কোথায় গেল? এখানে যে কাগজের তলায় রেখেছিলাম, কোথায় গেল? বাবা নিয়েছে কি? সর্বনাশ! এখন কি হবে? বাবা যদি খুলে দেখে, হে ভগবান, বাবা যেন খামটা না খোলে, ঠাকুর বাবা যেন না খোলে। আমার পানের কৌটোটা কোথায় উঠা হয়ে গেল? দেখতে পাচ্ছি না তো। বুলাই! হে ভগবান, বাবা যেন খামটা না দেখে। বাবা দেখলে আমি আর নিজেকে সামলাতে পারবো না। শক্তি দাও ঠাকুর, বাবার সামনে আমি যেন ঠিক থাকতে পারি। দয়া করো ঠাকুর, এইটুকু দয়া করো। কি ব্যাপার, পানের কৌটোটা কোথায় হাবিস করে দিলি? কোন জিনিসটা যদি ঠিক জায়গায় থাকে, ভাত খেয়ে উঠে পান পাবো না? এই তো আচ্ছা যারা হলো। বুলাই! এই তো তোমার পানের দিবে, নাও। এখানে যদি রেখে দিস তাহলে আমি কি করে? বুলাই, কি হয়েছে আমার? তোর মুখটা অমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? একদম ঠেকাসে। কি হয়েছে তোর মা? কেন? তুমি তো বলো বাবা, আমার রংটা ফ্যাকাশে ফ্যাকাশে নেবা নেবার মতো, তাই না? তুই তুই কি কাঁদছিলি বুলাই? সত্যি করে বল মা, তুই কি কাঁদছিলি? আমি কাঁদবো? আমাকে কখন কাঁদতে দেখেছো তুমি? ওসব ঝামেলায় আমি নেই গো বাবা। আমি ভালো আছি, ফুর্তিতে আছি, কাঁদবো কেন? কি জানি, আমার যেন মনে হলো, ও তোর এই খামটা খবরের কাগজের সঙ্গে ওখানে চলে গিয়েছিল। এই নে। ওটা তোমার কাছে গেছে? দাও দাও, তাড়াতাড়ি দাও। কি ব্যাপার, আমার হ্যাঁচকা টান মেরে তুই ওটা নিবি কেন রে বুলাই? কি আছে ওতে? কিছু না, কিছু না, কিছু নেই এতে। তবে তবে তুই ওটা লুকোচ্ছিস কেন? দেখি দেখি খামটা। কি বুলাই, ক্যান্সার হাসপাতালের খাম তোর নামে কেন? বুলাই, চুপ করে আছিস কেন মা? চুপ করে আছিস কেন বল? অসুখটা যদি আমার হয়, নামটা অন্য লোকের কি করে হবে বাবা? নামটাও তো আমারই হবে। তোর অসুখ বুলাই? তোর কি হয়েছে মা? তোর কি হয়েছে মা? বাবা, তোমার মেয়ে ওই ফ্যাকাশে ফ্যাকাশে নেবা নেবা রংটার নাম লিউকিমিয়া। বুলাই! কি দারুণ নাম, তাই না বাবা?
একেবারে জবরদস্ত নাম, এই না হলে অসুখ। বুলাই তুই একা একা পালিয়ে যাবার মতলব করছিস মা? আমাকে না জানিয়ে তুই একা একা পালিয়ে যাবার মতলব করছিস? পারবো কি গো বাবা, তোমাকে ছেড়ে কি আমি কোথাও যেতে পারি? মা চলে যাওয়ার সময় চুপি চুপি আমায় বলেছিল, বলাই বাবাকে দেখিস। তাই তো আমি তোমার কাছে থাকবো বলে, তোমায় দেখবো বলে কোনো সম্বন্ধতেই রাজি হয়নি গো বাবা। আমি শ্বশুর বাড়ি চলে গেলে তোমায় কে দেখতো বলো বাবা, বলো। বুলাই মা আরো বলেছিল, জানো বাবা, যখন মার গলা দিয়ে একদম কথা বেরোতো না, শুধুই প্যার প্যার করে চেয়ে থাকতো, তখন মা আমার হাতটা ধরে আমার কানে কানে বলেছিল, বলাই বাবাকে যেন বকিস নি। বাবা, আমি কি তোমায় বকি বাবা? আমি কি তোমায় খুব কষ্ট দিই? না মা, তুই আমায় একটুও বকিস না মা। আমার একটু কষ্ট হয় না রে মা। কিন্তু আমি চাই তুই আমাকে অনেক বক, অনেক রাগ কর আমার উপর। না গো বাবা, আমি তোমার উপর রাগ করি না বাবা। আমি বিয়ে করিনি ঠিক, কিন্তু আমার বুকের ভেতর, আমার স্বপ্নের ভেতর একটা ছোট্ট দুষ্টু দামার বেপরোয়া ছেলে তো বসে থাকে সবসময়। তাকেই বকি আমি সর্বক্ষণ, সারাদিন কথা বলি তার সঙ্গে, ঝগড়া করি, কিন্তু তাকে যে এবার ছাড়তে হবে বাবা। তার জন্যই তো আমার ভয়, আমার কষ্ট। সে কেমন করে আমায় ছেড়ে থাকবে গো বাবা? সে ঠিক থাকবে মা, একা একা সে ঠিক থাকবে। হঠাৎ একদিন দেখবি রামধনুর রাঙা আলো গায়ে রেখে তোর বিছানার পাশে এসে দাঁড়িয়েছে সেই 7টি পক্ষীরাজের টানা রথ, সেই সোনার রথ। আস্তে আস্তে তুই তাতে উঠে বসবি মা। তারপর সেই সোনার রথ তোকে এক নিমেষে নিয়ে চলে যাবে সেই সব পেয়েছির দেশে, সেই স্বপ্ন মনের রাজ্যে। আমার বড্ড ভয় করছে গো বাবা। না মা, না, কোনো ভয় নেই। সেই রথে বসে সামনের দিকে তাকিয়ে দেখবি বিরাট একটা ফুলের দোলনায় বসে আছে সেই মানুষটা, সেই ছোট্ট, সেই রোগা ফর্সা লাল পেড়ে শাড়ি পরা মানুষটা। সে তোর মার মা। মুচকি হেসে সে তার হাতটা বাড়িয়ে দেবে তোর দিকে। দোলনায় তার পাশে বসে অনেক অনেক কথা বলবি মা, অনেক জমে থাকা কথা, অনেক না বলা কথা। বাবা, তোর পাশের জায়গাটা কিন্তু খালি রাখবি বুলাই। আর কিছুদিন পরে সেই জায়গাটাও তো পড়ে যাবে মা। তারপর একদিন মায়ের সঙ্গে ফুলের দোলায় বসে তুলতে তুলতে সামনের দিকে তাকিয়ে দেখবি দূরের ওই পথটা দিয়ে টলমল পায়ে 2 হাত বাড়িয়ে তোর দিকে ছুটে ছুটে আসছে তোর সেই দুষ্টু দামাল্যবদ্ধ বেপরোয়া ছেলেটা। তখন তাকে আমার বুকের ভিতর চেপে ধরে খুব বকবো বাবা, খুব বকবো। হ্যাঁ মা, তোর বুকে মাথা রেখে সে চুপটি করে সব বকুনি শুনবে। তোর মতো সেও তো কতদিন পরে ফিরে পাবে তার মাকে, তার আদরের সেই বুলাই মাকে। বাবা, আমার একটা কথা রাখবে? বল মা, বল। নিশ্চয় রাখবো মা, তুই বল। সেই ছোট্টবেলার মতো তোমার কোলে মাথা রেখে আমি একটু শোবো বাবা, আর তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সেই ছড়াটা বলবে, সেই আমার বুড়াই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? এই তো আমি শুয়েছি, তুমি বলো বাবা, বলো। হ্যাঁ মা, আমি বলছি মা, আমি বলছি। আমার বুলাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে যাবে কে? বাড়িতে আছে বাবা মা, কোমর বেঁধেছে,
মায়ের হাতে লণ্ঠন, বাবার হাতে লাঠি, পালকি চড়ে বর আসবে পরম পরিপাটি। আমার বুলাই যাবে শ্বশুর বাড়ি, সঙ্গে থাকে বাড়িতে আছে বাবা, কোমর বেঁধেছে, কোমর বেঁধেছে, কোমর বেঁধেছে। বুলাই বুলাই করে মা, বুলাই গেছে কাদের নাম, সাথী কাকে দাঁড় ভাই, বুলাই রে তুই ঘরে আয়, বুলাই রে তুই ঘরে আয়, বুলাই রে তুই ফিরে আয়। নমস্কার। আমাদের বরদাপুর আদর্শ মিলন বিদ্যাপীঠ থেকে উপস্থাপনা এখানে শেষ হলো। সবাইকে আবার ধন্যবাদ জানাই এতটুকু সময় দেওয়ার জন্যে। আগামী দিনগুলোতে যদি আবার সুযোগ পাই আমরা ধন্য মনে করবো নিজেদেরকে। সবাইকে ধন্যবাদ।